ভাবুন তো, আজকের দিনে একটা ডাকাতি করতে কি লাগে? বন্দুক, মুখোশ? না, কিচ্ছু না। দরকার হয় শুধু একটা ফোন কলের। হায়দ্রাবাদের একজন অভিজ্ঞ ব্যবসায়ী অনিল ভার্মার কাছে ঠিক রাত 8:42 একটা কল আসে। ফোনের ওপার থেকে একজন নিজেকে ব্যাংকের ফ্রড ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ বলে পরিচয় দেয়। সে অনিলকে জানায় যে তার অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক লেনদেন হচ্ছে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই অনিলের চেনা পৃথিবীটা ওলটপালট হতে শুরু করে। আর সেই একটা কলেই অনিল বর্মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকাটা 18 লাখ টাকা পুরোপুরি হাওয়া হয়ে যায়। আর সবথেকে অবাক করা ব্যাপার কি জানেন? এই পুরোটা ঘটতে সময় লাগলো মাত্র 10 মিনিট। 10 মিনিট। কোনো তালা ভাঙা হলো না, কোনো হুডি পরা হ্যাকার এলো না, সির্ফ একটা ফোন কল আর একজন মানুষের সারা জীবনের সঞ্চয় গায়েব। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? কি এমন ছিল সেই ফোন কলে যা সব রকম আধুনিক ডিজিটাল সিকিউরিটিকে বুড়ো আঙুল দেখিয়ে দিল? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যের গভীরে ডুব দেব। তাহলে চলুন এই 10 মিনিটের ডাকাতির একেবারে ভেতরটা দেখা যাক। এটা কিন্তু কোনো সাধারণ হ্যাকিংয়ের গল্প নয়। আমরা তো ভাবি যে ওই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে মানেই সব সুরক্ষিত। কিন্তু এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অপরাধীরা এখন আর শুধু আমাদের ডিজিটাল দেওয়াল ভাঙছে না, তারা সরাসরি আমাদের মনে, আমাদের সাইকোলজিতে হানা দিচ্ছে। যে কৌশলগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ছিল রীতিমতো শয়তানি বুদ্ধিতে ভরা। যে ফোন করেছিল সে শুধু অনিলের নাম বা ফোন নম্বর জানত না, সে জানত অনিল ঠিক কবে, কাকে, কত টাকা পাঠিয়েছে। ভাবুন একবার, সাপ্লায়ারকে দেওয়া পেমেন্টের একদম নিখুঁত অঙ্কটা পর্যন্ত বলে দিয়েছিল। আর তার ওপর ফোনের পেছনে এমনভাবে আওয়াজ তৈরি করা হচ্ছিল যেন মনে হয় আসল ব্যাংকের কল সেন্টার থেকেই কথা বলছে। এই সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে অনিলের পক্ষে সন্দেহ করাটাই অসম্ভব হয়ে পড়ল। আর এটাই হলো আসল কথা, বুঝলেন তো? অপরাধীরা এখন আর সিস্টেম হ্যাক করছে না, তারা হ্যাক করছে মানুষের ব্রেনকে। তারা এমন একটা লেভেলে খেলছে যা আমাদের চেনা সুরক্ষার ধারণাকেই পুরোপুরি নড়বড়ে করে দিচ্ছে। বিষয়টাকে অনেকটা এইভাবে ভাবা যেতে পারে যেন আমাদের ব্রেনের উপর একটা ডিডস অ্যাট্যাক চালানো হচ্ছে। একই সাথে এতগুলো সত্যি আর পার্সোনাল তথ্য আপনার দিকে ছুড়ে দেওয়া হলো যে আপনার ব্রেনের যে অংশটা যুক্তি দিয়ে ভাবে সেটাই ক্র্যাশ করে গেল। আর ঠিক সেই দুর্বল মুহূর্তে তারা নিজেদের কাজটা সেরে নিল। চলুন একটু পুরনো দিনের হ্যাকিংয়ের সাথে এর তফাতটা দেখি। আগে হ্যাকাররা কি করত? সফটওয়্যার বা ফায়ারওয়ালে খুঁত খুঁজত। কিন্তু এখন এই সাইকোলজিক্যাল হ্যাকিংয়ের টার্গেট হলো আমাদের ভয়, আমাদের বিশ্বাস আর আমাদের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। ওদের অস্ত্রও বদলে গেছে। এখন আর কোড বা ভাইরাস নয়, ওদের অস্ত্র হলো আমাদেরই ব্যক্তিগত তথ্য, রিয়েল টাইম ডেটা। তাই এখন ডিজিটাল সিকিউরিটির সাথে সাথে আমাদের নিজেদের সচেতনতাই হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। ইন্সপেক্টর কাব্য রাও যখন এই কেসটা হাতে নিলেন, উনি খুব তাড়াতাড়ি বুঝে গেলেন যে এটা কোনো একলা নেকড়ের কাজ নয়। এর পেছনে আছে একটা বিরাট সংগঠিত চক্র, একটা ক্রাইম কর্পোরেশন। তদন্ত যত এগোতে লাগলো একটা অদ্ভুত প্যাটার্ন বেরিয়ে এলো। তেলেঙ্গানা আর কর্ণাটক মিলিয়ে আরও 6 জন ভিকটিমের খোঁজ পাওয়া গেল, আর তাদের সবারই কর্পোরেট ব্যাকগ্রাউন্ড। কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো বিষয় ছিল অন্য একটা। কি জানেন? প্রত্যেকটা স্ক্যাম কল, প্রত্যেকটা টিকে ছিল ঠিক 9 মিনিট। এই 9 মিনিটের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সাইকোলজিক্যালি এই সময়টা কাউকে চূড়ান্ত ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু সেই ভয়টা কাটিয়ে উঠে অন্য কাউকে ফোন করে ব্যাপারটা মিলিয়ে দেখার জন্য যথেষ্ট নয়। আর ঠিক তখনই তদন্তে একটা ব্রেক থ্রু এলো। একজন ভিকটিমের রেকর্ড করা কলে ফোনের ওপার থেকে খুব আস্তে একটা আওয়াজ শোনা গেল, কেউ যেন বলছে, নেক্সট টার্গেট ফাইল, খোল কুইকলি। ব্যাস, এই একটা লাইনই পুরো ছবিটা পরিষ্কার করে দিল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ওদের কাছে রীতিমতো টার্গেটের একটা লিস্ট ছিল যেটা ওরা একের পর এক প্রসেস করে যাচ্ছিল। এই সূত্র ধরেই পুলিশ পৌঁছে গেল নয়ডার একটা অফিসে, আর সেখানে ঢুকে তাদের চক্ষু চরক কাজ। সাইবার ক্রাইম নিয়ে আমাদের মাথায় যে ছবিটা ভাসে, একটা অন্ধকার ঘর, হুডি পরা হ্যাকার, কিচ্ছু তেমন না, বরং 30টারও বেশি ওয়ার্কস্টেশন, নয়েজ ক্যান্সেলিং হেডফোন আর লাইভ ডেটাবেস, যেখানে 50,000-এরও বেশি ব্যাংক গ্রাহকের সমস্ত তথ্য। দেখে মনে হবে যেন একটা ঝা চকচকে আইটি কোম্পানির অফিস। আর সেই অফিসের একটা হোয়াইট বোর্ডে বড় বড় করে লেখা ছিল এই সংখ্যাটা, 32%। এটাই ছিল ওদের সাকসেস রেট। কনভার্সন রেট, এটা তো সেলস মার্কেটিংয়ের জগতের কথা, তাই না? একটা সাধারণ সেলস টিমে যেখানে 3 থেকে 5% কনভার্সন রেটকেই বিশাল সাফল্য বলে ধরা হয়, সেখানে এই অপরাধী চক্র 32% সাকসেস রেট ধরে রেখেছিল। ওরা নিজেদের অপরাধী ভাবছিলই না,
ওরা রীতিমতো কেপিআই সেট করে একটা কর্পোরেট স্টার্টআপের মতো কাজ করছিল। আর ভিকটিমরা, তারা ওদের কাছে মানুষ ছিল না, ছিল স্রেফ এক একটা লিড। তো এমন একটা পারফরম্যান্স ড্রিভেন চক্র যে চালাচ্ছে, সে নিশ্চয়ই কোনো সাধারণ অপরাধী নয়। আর ঠিক তাই, এই চক্রের মাথা ছিল এক নামকরা ফিন্যান্সিয়াল ফার্ম থেকে তাড়িয়ে দেওয়া এক ডেটা অ্যানালিস্ট, যে তার প্রফেশনাল স্কিলকেই একটা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছিল। চলুন দেখি সে কিভাবে ডেটাকে অস্ত্র বানাত। 4টে সহজ স্টেপ। 1. সে কোনোভাবে ব্যাংকের রিয়েল টাইম ডেটা জোগাড় করত। 2. সেই ডেটা অ্যানালাইজ করে মানুষের আচরণের একটা প্যাটার্ন খুঁজে বের করত। যেমন ধরুন, যে লোকটা সামান্য ওভারড্রাফট হলেই সাথে সাথে টাকা মিটিয়ে দেয়, তার মানে সে নিয়মকানুন বা কর্তৃপক্ষকে ভয় পায়। 3. এই বিশ্লেষণের উপর ভিত্তি করে সে টার্গেটের একটা সাইকোলজিক্যাল প্রোফাইল বানাতো। আর ফাইনালি 4 নম্বর স্টেপ, সেই প্রোফাইলের দুর্বল জায়গা বুঝে একটা কাস্টম স্ক্রিপ্ট তৈরি করত, যা দিয়ে শিকারের মস্তিষ্কে একটা অ্যামিগডালা হাইজ্যাক ঘটানো যায়। অ্যামিগডালা হাইজ্যাক, এটা একটা সাইকোলজিক্যাল টার্ম। সোজা কথায়, একটা মিথ্যে এমার্জেন্সি তৈরি করে আমাদের ব্রেনের যুক্তি দিয়ে ভাবার ক্ষমতাটাকে কিছুক্ষণের জন্য সুইচ অফ করে দেওয়া। তখন আমরা ফাইট অর ফ্লাইট মোডে চলে যাই, মানে হয় লড়ো নয়তো পালাও। আর এই অবস্থাতে আমরা হুট করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ওই অ্যানালিস্ট ঠিক জানতো কোন শব্দগুলো ব্যবহার করলে মানুষের ব্রেনের লজিক সার্কিটটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? পুলিশ অফিসটা রেড করল, মাস্টারমাইন্ড ধরা পড়ল, হ্যাপি এন্ডিং। কিন্তু বাস্তব জীবনের সাইবার ক্রাইমের গল্পে কোনো হ্যাপি এন্ডিং হয় না। সিস্টেমটা মরেনি, বরং আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এসেছে। ওই রেডের মাত্র কয়েক মাস পর ঠিক একই প্যাটার্নে স্ক্যাম কল আবার আসতে শুরু করল। কিন্তু এবার একটা বড় পার্থক্য ছিল। ফোনের ওপারে আর কোনো মানুষ ছিল না। পুরো সিস্টেমটা এখন অটোমেটেড, চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভয়েস ক্লোনিং টেকনোলজি দিয়ে। আর এর ফলে যা হলো তা এক কথায় ভয়ঙ্কর। ভাবুন, যেখানে মানুষ দিয়ে চালানো অপারেশনে একসাথে 30টার মতো কল করা যেত, সেখানে এই নতুন এআই সিস্টেমটা একই সময় 10,000-এরও বেশি, 10,000-এরও বেশি হাইপার রিয়েলিস্টিক কল করতে পারে। এই টেকনোলজির ফলে পুরো অপারেশনটা এখন আরও সস্তা, আরও এফিশিয়েন্ট আর ধরাছোঁয়ার প্রায় বাইরে। আর ঠিক এই সময়েই ইন্সপেক্টর কাব্যরায়ের কাছে একটা বেনামি মেসেজ আসে। তাতে লেখা ছিল শুধু কয়েকটা শব্দ, সিস্টেম বদলায়, মানুষ বদলায় না। এই একটা লাইন যেন পুরো সাইবার সিকিউরিটি জগতের সবথেকে বড় সত্যিটা বলে দেয়। আসল দুর্বলতাটা আমাদের টেকনোলজিতে নেই, আছে আমাদের ভেতরে, আমাদের মানবিকতায়। স্ক্যামাররা এখন আর সফটওয়্যারের বাগ খোঁজে না, ওরা খোঁজে আমাদের সাইকোলজির বাগ, আমাদের ভয়, আমাদের বিশ্বাস, বিপদে পড়লে তাড়াতাড়ি কিছু একটা করে ফেলার তাগিদ। এই মানবিক বৈশিষ্ট্যগুলোই এখন ওদের নতুন টার্গেট। তাহলে উপায় কি, বাঁচার রাস্তাটা কি? সবথেকে শক্তিশালী অস্ত্র হল একটা পজ বা বিরতি নেওয়া। যখনই কোনো ফোন কলে আপনাকে এক্ষুনি কিছু একটা করার জন্য চাপ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে থেমে যান। কিচ্ছু করতে হবে না, শুধু ফোনটা কেটে দিন। তারপর অন্য কোনো উপায়, ধরুন সরাসরি ব্যাংকের অ্যাপে বা ব্রাঞ্চে ফোন করে ব্যাপারটা যাচাই করে নিন। ওই কয়েক সেকেন্ডের বিরতি যথেষ্ট আপনার ব্রেনের যুক্তি দিয়ে ভাবার ক্ষমতাটাকে আবার জাগিয়ে তোলার জন্য। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার, ডেটা হলো এদের অস্ত্র, আর আমাদের মন হলো সেই অস্ত্রের ট্রিগার। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। পরের বার যখন আপনার কাছে কোনো আতঙ্কিত ফোন আসবে, তখন ফোনের ওপারে যে আছে সে কি সত্যি আপনার কোনো প্রিয়জন, নাকি এমন কোনো মেশিন যে আপনার মনের গভীরতম ভয়গুলোকে নিখুঁতভাবে পড়ে ফেলেছে?